থাকে, কিন্তু আমরা কিন্তু কখনো ওভাবে প্রকাশ করি না, মেয়ের প্রতিও তাই। কিন্তু আজকে যে এই প্ল্যাটফর্মে এনে দুজনকে বসানো হয়েছে, আমার আব্বু এমনিতেও কথাবার্তা কম বলে, তারপরে একটু অসুস্থ, তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে। আমি হামিদ স্যারকে ধন্যবাদ জানাবো। স্যার আমাকে যখন রিকোয়েস্ট করতেন, আমি আসলে দ্বিতীয়বার ভাবিনি। তারপর আমাদের মামুন সাহেব, উনি আমাদের হসপিটালের সিনিয়র মানে নার্সিং সুপারভাইজার, তো উনি যখন বললেন, উনিও অনেক ব্যস্ত থাকেন, কিন্তু আজকে উনি উপস্থিত হয়েছেন, বললেন যে ম্যাডাম আপনি আজকে আসবেন, আমি থাকবো। তো এসে ভালো লাগছে খুব। আসলে বাবার প্রতি ভালোবাসা কিভাবে প্রকাশ করা যায়, এটা তো আসলে মুখে প্রকাশ করার কিছু না, এটা সবাই জানে যে বাবার সাথে মেয়ের অ্যাটাচমেন্টটা অন্যরকম হয়, আর মায়ের সাথে হয় ছেলে। তো আমরা হচ্ছি 5 বোন, আমাদের কোনো ভাই নেই, আসলে আমার লাইফের যদি বলতে চাই যে স্ট্রাগল কি বা কিভাবে এখানে এলাম, আমার মনে হয় সেটা থেকে অনেক বেশি গুণে স্ট্রাগল আমার আব্বু করেছেন তার জীবনে। তো যাই হোক, আমরা 5টা মেয়ে ছিলাম বলে হয়তো আমার আব্বুকে কখনো একটা বাবা ছেলের প্রতি যে ব্যাপারগুলো থাকে, যে ছেলেকে বকাঝকা করা, রাগারাগি করা, বাইরে মানে ছেলেরা স্বাভাবিকভাবেই তো বাইরে বেশি ঘোরাফেরা করে, বা ছেলেদেরকে শাসন করা কিন্তু বেশি কঠিন, তাই না? মেয়েদের তুলনায় একটু বেশি কঠিন, কারণ মেয়েরা কিন্তু যাই হোক ঘরেই থাকে। তো আমাদেরকে আসলে কখনোই শাসন করতে পুরোভাবে কষ্ট করতে হয় না। এবং আমার বলবো যে আমাদের 5 বোনেরই পড়ালেখার ব্যাপারে আমার আব্বু কখনোই কোনোদিন মানে নাক গলায়নি, কোনোদিন বলেনি যে এই রেজাল্ট কেন হলো, ওই রেজাল্ট কেন হলো। এখন আমার মনে আছে যে ক্লাস 8-এ আমি একটা পরীক্ষা দিতে পারছিলাম না বলে, ওইবার হচ্ছে 7ম হয়েছিলাম একটা পরীক্ষা না দেওয়ার কারণে। আব্বু আমাকে রেজাল্টটা দেখার পরে একটা ঘড়ি গিফট করলো। এটা কেন? বলে একটা পরীক্ষা দিস নাই, সেজন্য ঘড়ি। মানে ব্যাপারটা এমন যে বকাঝকা তো দূরের কথা, আব্বু আসলে আমাদের তো কখনোই মানে ফার্স্ট হতে হবে, ভালো ভালো করতে হবে, এই ব্যাপারগুলো কখনো চাপাই দিত না। মানে এখন তো আসলে একটা প্রেশার ফিল হয় না, এখন কিন্তু বাচ্চারা খুব প্রেশার ফিল করে, কারণ একটা আলাদা একটা প্রত্যাশার বোঝা তাদের উপর চাপানো থাকে, যেটা সত্যি কথা আমাদের পরিবারে আমাদের বোনদের উপরে কখনোই ছিল না। এবং আমি আমার পুরো জীবনে আপন মনে আসলে পড়ালেখা করছি কোনো প্রেশার ছাড়া। কিন্তু যখনই আসলে ইন্টারমিডিয়েটের ম্যাথ, হায়ার ম্যাথ, যখন আপু তো ব্যাংকার ছিল, আপু তো অনেক স্টুডেন্ট, মানে আপু আলাদাভাবে প্রাইভেটও পড়াতেন বাসায়, তো হামিদ স্যার কিন্তু আব্বুর স্টুডেন্ট। তো আব্বু মানে কখনোই আমার পড়ালেখাতে আব্বু কখনোই কিছুই জিজ্ঞেস করতো না, কিন্তু যেদিন শুধু বলতো অঙ্ক বইটা নিয়ে আয়, সেদিন মনে হতো লিটারেলি আমার কেমন হয়ে যাইত। আমার মনে আছে আমার 2 কান দিয়ে ভাব বের হতো, মানে ওই দিন আমাকে মানে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। যখন বলতো যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের অঙ্ক ধরতো, সূত্র, মানে আব্বু আব্বু অনেক প্রচন্ড রাগি ছিলেন। ওই রাতে শুধু আমার মা আমাকে বাঁচাতে পারতো। মানে আমি ফ্লোরে বসতাম, আব্বু বিছানায়, আমি লিটারেলি মানে ওই মুহূর্তে মনে হতো আব্বু বলতো সারা রাত বসে এখানে অঙ্ক করবে, আমি ঘুমাবো, সকাল উঠে দেখবো অঙ্কগুলো করছিস কিনা। আম্মা এসে কোনোভাবে, আমার মা এসে বলতো যা থাক থাক। আব্বু থেকে আমি পালাই বাঁচার চেষ্টা করতাম, এক টেবিলে খেতাম না, কারণ কখন যেন বলবে কি রে কি অবস্থা অঙ্কের, মানে কোনো মতো তাড়াতাড়ি খেয়ে উঠে যাইতাম, কিন্তু যেদিন ধরতো সেদিন পার পেতাম না। তো আব্বু কখনোই, তো আমি ম্যাথে একটু দুর্বল ছিলাম, সেজন্য যখন ইন্টারমিডিয়েটে ম্যাথটাকে আমি মেইন সাবজেক্ট নেই, আব্বু আসলে বলছিল যে তুই পারিস না, এটা কেন মেইন সাবজেক্ট নিবি। কিন্তু আমার হচ্ছে যুক্তি ছিল যে 4th সাবজেক্টে যেহেতু আমাকে A+ পেতে হবে, A+ পাওয়ার জন্য, সেহেতু যে সাবজেক্টে আমি কাঁচা সেটা আমি 4th সাবজেক্ট নিব না, মানে এটা আমার যুক্তি ছিল, বা আমার যুক্তিতে আমি সফল ছিলাম। তো আব্বুর হচ্ছে আমাদের এই পড়ালেখার ব্যাপারটাই আগে বললাম যে আমাদের পড়ালেখার ব্যাপারে কখনো আব্বুর কোনো প্রকার এক্সট্রা কোনো বোঝা ছিল না যে এটা হতে হবে, এটা হও, এরকম কিছু ছিল না। আর দ্বিতীয় হচ্ছে আব্বু আমাদেরকে অবাধ স্বাধীনতা দিচ্ছেন, মানে বিশ্বাস ছিল সবসময়ই। মানে যে যুগের কথা বলছি সে সময় আসলে সামাজিক অবস্থাও অনেক ভালো ছিল, মানে এখনকার মতো আসলে সামাজিক এত অবক্ষয় ছিল না। তখন সামাজিক পরিস্থিতিও ভালো ছিল, এবং আমাদেরকে কখনো বান্ধবীর বাসায় দাওয়াত, জন্মদিন, সন্ধ্যা করে কখনো না করেনি। এবং আমরা এলাকায় আমাদের বাসায় একমাত্র রঙিন টিভি ছিল পুরো এলাকায়, আর কারো বাসায় ছিল না, যার কারণে দেখা গেছে
ফুটবল খেলা, ক্রিকেট খেলা, মানে আমার আব্বুর কাছ থেকে আমরা যে ভার্সেটাইল ইয়াগুলা পাইছি এটা বলার বাইরে। ও মানে প্রতিদিন পেপার পড়া, এবং প্রথম আলো তখন ভোরের কাগজ ছিল, মানে প্রথম আলোর সম্পাদক ছিলেন মতিউর রহমান, তখন ভোরের কাগজ ছিল। আমাদের বাসাটা কিন্তু একটু গ্রামের দিকে, হ্যাঁ একটু গ্রামের দিকেই, মানে এই শহরে না, প্রপারে না, কিন্তু প্রতিদিন পেপার কিন্তু আমরা পড়তাম। সেই সময় আমি যখনকার কথা বলছি তখন 1996-97, তখন আমি 1-2-তে পড়ি। তো প্রথম মানে তখনকার ভোরের কাগজে ইষ্টিকুটুম নামে একটা পাতা ছিল বাচ্চাদের। তো আমাদের এই যে পেপার পড়ার, প্রতিদিন পেপার পড়ানোর যে একটা অভ্যাস, এটা আমার আব্বু আমাদের তৈরি করেছেন। তারপর আমাদের বাসায় বিচিত্রা, এই যে পূজার সংখ্যা, ঈদে যে ম্যাগাজিনগুলো বের হতো, মদিনা, আমাদের বাসা থেকে মাসিক মদিনা এলাকার যারা হচ্ছে নামাজ পড়েন তারা সবাই নিয়ে যেত। যে সাংস্কৃতিক যে চর্চা, এটা পুরোটাই আমার আব্বুর কাছ থেকে আমাদের পাওয়া। তারপরে ক্রিকেট খেলা শেখা, ফুটবল শেখা, রাত জেগে বিশ্বকাপ ফুটবল দেখা, তারপরে হচ্ছে রাজনীতির গল্প করা, মানে ইভেন এখনো মানে আব্বু আমার বেতন বিল সাবমিট করে দিচ্ছে, আব্বু আমার আয়কর রিটার্ন যেটা দেয় ইনকাম ট্যাক্স, সেটা সব কিছু আব্বু রেডি করে দেয়। আমি কিছু করি না, জাস্ট মানে সিগনেচার করে দিতে হবে, আমি সেখানে শুধু দিয়ে দিচ্ছি। তারপরে ইভেন মাঝে মাঝে আমি ইন্টারনেট প্যাকেজও দিতে পারি না, পারি কিন্তু আমি চাই আমি আমার আব্বুর কাছেই যাবো, আব্বু আমি এটা কিভাবে নিতে হয়, আব্বু বলবে এটাও পারিস না। এই যে বন্ডিংটা, ফ্রেন্ডশিপটা, কিন্তু আমার আব্বু কিন্তু প্রচণ্ড রাগী ছিলেন, একসময় আমরা প্রচণ্ড ভয় পেতাম, কিন্তু এখন সেই সম্পর্কটা একেবারেই উল্টা। এখন হচ্ছে মানে এত বন্ধুত্ব সম্পর্ক যে আমি যদি মানে এখন কিছু পাশে রাগারাগি করি, না খাই, মানে আমাকে হাসানোর জন্য খাওয়ানোর জন্য আপু এমনভাবে ট্রাই করে, হাসাতে চেষ্টা করে, আর উল্টা আসলে রাগা যে হ্যাঁ খাবি না, আচ্ছা না খেলে এই খাবার কি খাওয়া যাবে, এর মতো বাজে খাবার তো হয়ই না পৃথিবীতে। হ্যাঁ, তো এইরকমই। কিন্তু আমার মানে আমরা আসলে বাবাকে কতটুকু ভালোবাসি সেটা বুঝি আরও কিছুদিন আগে আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তখন আমি ইমার্জেন্সি ডিউটিতে ছিলাম। আসলে ডাক্তারদের জীবনটা কেমন, মানে আমি অন্য রোগী দেখছিলাম, আব্বু আমারই টেবিলের এক পাশে এসে, আমি দিকে তাকাইছিলাম, আব্বু এসে আমার ম্যাক্সের যারা ইন্টারনরা বসে থাকে ওদেরকে বলতেছে প্রেশার মাপার জন্য, তো আমি কিন্তু কিছু খেয়ালই করি নাই, ওরা বলতেছে কি সমস্যা, আব্বু বলতেছে যে এই প্রেশার একটু মাপা দরকার, তখন আমি যখন তাকাই দেখি আব্বু বসে গেছে। তো যাই হোক, তখন যেটা হলো যে আব্বু ওই মুহূর্তে আসলে ডাক্তারের কাছে নিতে হবে, কারণ আব্বু হঠাৎ করে এক সাইডে কোনো বোধ শক্তি পাচ্ছে না। মানে আমার আসলে ওই মুহূর্তে মনে হচ্ছিল যে আমি কি করব, কারণ আমি আমার দায়িত্ব ছেড়ে উঠে যেতে পারবো না। আপুকে কোনোভাবে ম্যাথসের একজন স্টুডেন্টকে দিয়ে পাঠিয়ে দিলাম, কিন্তু পরে 3 ঘন্টা আমি কিন্তু ইমার্জেন্সিতেই বসা। অন্য অনেক রোগী দেখছি, অন্য অনেক রোগীর বাবাদেরকে দেখছি, কিন্তু আমার নিজের বাবাটা একা একাই রাবেয়া ক্লিনিকে গিয়ে সামিয়া হোসেন স্যারকে দেখাচ্ছে। তো তখন আসলে বুঝলাম যে ডাক্তারদের জীবন আসলে অন্যের বাবাকে সেবা দেওয়ার জন্য আমরা সময় পাই, তো নিজের বাবাকে দেখানোর জন্য আমরা সময় আসলে পাই না। তো তারপর থেকে আগ্রহ একটু বেশি মানে মনোযোগী হয়েছি। আর কি বলবো, নিজের ব্যাপারে আসলে বলতে গেলে কেউ যদি সফল হয় সেই সফলতার গল্প তো আসলে এক একজনের এক এক রকম। আর স্যার যেটা বললেন যে এক একজনের কাছে সফলতার সংজ্ঞা এক এক রকম, মানে এখনকার যুগে কিন্তু আমরা এমন হয়েছি যে নিজের জীবন পছন্দ না, অন্য কারো সফলতার জীবন দেখে আমরা আহা উহা করি, তাই না? কেন বিসিএস প্রশাসনে যেতে পারলাম না, নিজেরটা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট না। কিন্তু এটা মনে রাখতে হবে যে আসলে রিজিক আমার যেখানে লেখা ছিল আমার সেখানেই আমার হবে, কিন্তু চেষ্টাটা সবাইকেই করতে হবে। তো আসলে মফস্বলের মতো একটা জায়গায় থেকে আমি যখন মানে পড়ালেখা করেছি ওই সময় আসলে A+ কিন্তু খুব কম পেত, এখন তো অনেক সংখ্যায় অনেক বেশি A+ পায়। আমি যখন পেলাম তখন গার্লস স্কুল থেকে মাত্র 6 জন A+ পেল, 6 জন, ইন্টারমিডিয়েটে মাত্র 5 জন পেল। তো এই যে জিনিসগুলা, তখন আমাদের সুবিধাও তো অনেক কম ছিল, পড়ালেখার অনেক সুযোগ কম ছিল, ইন্টারনেট ছিল না, তবে যেটা ছিল সেটা হচ্ছে অদম্য ইচ্ছা শক্তি ছিল। মানে এইটা আমার ভয়াবহ পরিমাণে ছিল, মানে আমার হচ্ছে একটা টার্গেট ফিল আপ করার পরে আমার পরের টার্গেটের প্রতি আমার থাকতো যে ঠিক আছে ক্লাস 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছি, আবার নেক্সট টার্গেট ক্লাস 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া।
ফার্স্ট হতে হবে অ্যাডমিশন টেস্টে, বা ঠিক আছে 8-এ 10-এ বলে পেলাম, এসএসসিতে প্লাস পেতে হবে, আচ্ছা ওকে, দেন দেন পরেরটা ইন্টারমিডিয়েট, মানে এইভাবে মানে করি না, লক্ষ্য কখনো হারাইনি। আর নিজের ইচ্ছা শক্তিটা হচ্ছে সবার আগে, মানে ফ্যামিলি থেকে যতই চাপ দিই তোমাকে এটা হতে হবে, নিজের যদি ইচ্ছা শক্তি না থাকে যে আমাকে ওখানে যেতে হবে, তাহলে সে পারে না। আমি কিন্তু মেডিকেলে ফার্স্ট টাইম চান্স পাইনি, ফার্স্ট টাইমে আমার চান্স হয়নি। আমি প্রথমবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম একটা সাবজেক্টে, কিন্তু আমি তো আসলে মেডিকেলে পড়ার ইচ্ছাটা এত বেশি ছিল যে আমি সেকেন্ড টাইম যখন আবার ট্রাই করলাম, দেন হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজে হলো। কিন্তু এই ইচ্ছা শক্তির গল্পটা বলি যে আমি আসলে নিজেকে মানে এভাবে চিন্তা করতাম যে ওই অ্যাপ্রোনটা আমাকে পড়তে হবে, ওই সাদা অ্যাপ্রোন আমি পরবো, আল্লাহ তুমি আমাকে সাদা অ্যাপ্রোন পরার ইয়াটা দাও, আমি যদি ওটা না পড়তে পারি তাহলে আমি জানি না আমি অন্য কোন সাবজেক্টে যাবো। আর আমাদের ফ্যামিলিরও আসলে এত অবস্থা ছিল না যে আমাকে প্রাইভেটে পড়াতে পারে, আর প্রাইভেট মেডিকেলে পড়ার ইচ্ছা আমার আসলে ছিল না কখনোই। তো মানে ইচ্ছা শক্তি কারো এত অদম্য না হলে আসলে মনে হয় আল্লাহ তাআলাও সাহায্য তাকেই করেন যার এত বেশি ইচ্ছা শক্তি থাকে এবং পরিশ্রম করে। তো সেকেন্ড টাইম যখন দেশে 6 নম্বর মেডিকেল কলেজে চান্স পেলাম, মানে একটা ভালো স্কোর নিয়ে, তখন কিন্তু মাত্র 17টা মেডিকেল কলেজ ছিল সরকারি, এখন 37টা, আমি তখন ছিল মাত্র 17টা। তো এইরকম করে গল্প কিন্তু মেডিকেলেও ছিল, মেডিকেল কলেজে প্রতিটা দিন মনে হতো মরে যায়, প্রতিটা ফাইনাল পরীক্ষা আগে মনে হতো তলে যাবো নাকি চাঁদের ওপরে থেকে মরে যাওয়া ভালো, মানে পড়ালেখার এত প্রেশার ছিল। আমি জাস্ট গল্পটা এভাবেই বলছি, কিন্তু হতাশ হইনি, কারণ ওটা থেকে বের হয়ে আসতে পারছি। বিসিএসেও একই অবস্থা, যখন 6000 ডাক্তারের মধ্যে আমি ছিলাম 785তম, মানে এইটুকু ছিল বিশ্বাস, মানে এত ভালো করবো এটা মানে ভাবি নাই, ভাবছিলাম হ্যাঁ চান্স হলেই হলো, কিন্তু সেটা যে প্রথম 800 জনের ভিতর চলে আসবে এটাও আমার এক্সপেকটেশন ছিল না। কিন্তু আমার এই লাইফটা কিন্তু এত, যেভাবে আমি আজকে গল্প করতেছি 5 মিনিটের মধ্যে বলে ফেললাম আমার জীবনের গল্প, কিন্তু এত